বই আসলো না শীত আসলো কিছুই করি না। চলে কি হতো সেই সব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই লবণটা সরাও, লবণ সরাও, লবণটা আমি অনেক দেখতে হবে। ব্যানার ব্র্যান্ড সারা নাম বাদ দিয়ে কনফিডেন্স দিছে নাকি? সারার নাম বাদ দিয়ে কনফিডেন্স। ওকে, কেমন আছো সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বাস্তব সংখ্যার ভবিষ্যৎ ক্লাস করব। বাস্তব সংখ্যা কি, ঘন্টার আমি এটাই তো জানি না এখন। বাস্তব সংখ্যা কাকে বলে, কি কি নিয়ে আলোচনা হবে, কি যে একটা ফানি বিষয়। চলো দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আজকে আমরা কি কি শিখবো, আজকে ক্লাসে কোন কোন টপিকস আছে? আজকে সারাদিন বিভিন্ন ব্রাঞ্চে তোমরা ক্লাস করেছো, অনেকে অনেক সাবজেক্টই পড়াইছে। আজকে আবার ম্যাথ নিয়ে আসলাম রাত্রেবেলা, ভোরযোগী। আমার নাম কি? ভোগীযোগী মাস্টার। আমি যে সকল অঙ্ক করাবো একদমই সহজ, যেটা তুমি পারো সেগুলা। তুমি যেটা পারো না সেটা আমি দেখাবো না। যাক, আল্লাহ ভরসা। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বাস্তব সংখ্যার ক্লাস শুরু। অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যাতে আমরা কি শিখবো? আজকে হচ্ছে পাটিগণিতের প্রথম ক্লাস আমার দ্বারা হচ্ছে, বা অন্যরা হয়তো নিয়ে নিতে পারে। এই এই বাস্তব সংখ্যার ক্লাসে কোন কোন টপিকস আছে একটু দেখো। কোন কোন টপিকস আছে? এটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ আছে, মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কিত সমস্যা আছে, মৌলিক সংখ্যা সম্পর্কিত সমস্যা আছে, যোগ বিজোড় সমস্যা আছে, ক্রমিক পূর্ণ সংখ্যা সম্পর্কিত সমস্যা আছে, যত তত সম্পর্কিত সমস্যা আছে, বর্গের পার্থক্য সম্পর্কিত সমস্যা আছে, ভাজক সংখ্যা নির্ণয় সম্পর্কিত, বিভাজ্যতার নিয়ম, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সম্পর্কিত সমস্যা, সমীকরণ সম্পর্কিত সমস্যা, ভগ্নাংশের সম্পর্কিত সমস্যা, বর্গমূল সম্পর্কিত সমস্যা। আজকে যতটুকু পারি আলোচনা হবে, যদি না পারি পরে আবার আলোচনা হবে, আল্লাহ ভরসা। মাইকটা করে নেবে, যতটুকু পারি আলোচনা করে যাই, আস্তে ধীরে আলোচনা করি। বিভিন্ন নট অনলি বিসিএস, আজকে যে টপিকটা আলোচনা করছি এটা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষাতে ইনশাআল্লাহ কাজে লাগবে আশা করি। ও সো সুইট, আজকে কি চো সুইট লাগছে? কি কার করা আছে, মাথায় তেল দিছি তো এই জন্য চো সুইট লাগছে। ওকে, তাহলে দেখা যাক। ধন্যবাদ সকলকে। সারাদিন ক্লাস করে তোমরা হয়রান হয়ে গেছো, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, হ্যাঁ এই জায়গাটা একটু কারেকশন আছে। একটু ধনাত্মক হয় এই কথা লেখা যাবে না, এখানে লিখতে হবে ধনাত্মক লেখা যাবে, লিখতে হবে
ঋণাত্মক হয়। প্রশ্ন হচ্ছে যদি কোনো সংখ্যার বর্গ যদি অঋণাত্মক হয় তবে তাকে বাস্তব সংখ্যা বলে। সংক্ষেপে চাকরির পরীক্ষার জন্য এতটুকু এনাফ, কিন্তু একাডেমিকের জন্য এটা কোনো সংজ্ঞা না। অ্যাকচুয়ালি ম্যাথের জায়গাতে এটা কোনো সংজ্ঞা না। আর চাকরির পরীক্ষাতে ভালো করার জন্য চাকরির পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে এইটা বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গ করলে অঋণাত্মক মান পাওয়া যায় তারাই হচ্ছে বাস্তব সংখ্যা। এই শর্ত মনে রাখতে পারি। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে চলো এই প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করে দেখো। প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করলে অঋণাত্মক মান হবে। শূন্য একটা বাস্তব সংখ্যা, শূন্য শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এই ডেফিনেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তোমরা এটা একটু মনে রাখবে। এই জায়গাটা অনেক পরীক্ষাতে আসে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবা বা করবে এইভাবে যে এন জেড কিউ আর, এন জেড কিউ আর, এন জেড কিউ আর, এন জেড কিউ আর, এইভাবে পড়ো যেন মনে থাকে। এনতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যার সেট, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। তো চলো প্রথমে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগটা দেখে আসি। বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে কি কি দেখতে হবে? লোক এই হচ্ছে তোমার সামনে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। সংখ্যা, এটা বাস্তব সংখ্যা, এটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কোনগুলা? যে সকল সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় তারা অবাস্তব সংখ্যা, আর যাকে অঋণাত্মক মান পাওয়া যায় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, এটা কিউ প্রাইম হতে পারে। আবার এই মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। পূর্ণ সংখ্যা তিন প্রকারের হয়: ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ আছে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা সসীম, এটা হচ্ছে অসীম। আর এই যে ধনাত্মক সংখ্যা আমরা তিন ভাবে লিখতে পারি, কারণ এটা মৌলিক, এক আর যৌগিক। এক কেন? এই শূন্য আর এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এসব নিয়ে আলোচনা না, আলোচনা হচ্ছে অঙ্ক। যে সকল জিনিস একা একা বললে পারা যায় ওই সকল জিনিস নিয়ে আলোচনা করার কোনো দরকার। তো এই দেখো এসব জিনিস একা একা পড়া জিনিস আমি তোমাদেরকে শীটে দিয়েছি, কেউ যদি বই পড়ো তাও হবে, শীট করলে তাও হবে। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সব ধনাত্মক, ঋণাত্মক, অপূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। শূন্য একটি পূর্ণ সংখ্যা, শূন্য আছে, শূন্য আছে পূর্ণ সংখ্যা। আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমি এইসব জিনিস নিয়ে আলোচনা করলে সময় নষ্ট হবে। আমি যে ধরনের চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে সরাসরি সেগুলো নিয়ে আলোচনা করবো। একদম পরীক্ষাতে যা আসে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয়? প্রশ্ন বলে নিচের কোনটি মূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা নয়। এই দুই ধরনের প্রশ্ন আসে। কোনটি অমূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা নয়। তাহলে প্রথমে আজকে আমরা মূলদ আর অমূলদ সংখ্যা সম্পর্কিত কিছু তথ্য শিখবো বা জানবো। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। মনোযোগ সহকারে দেখো। সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, যেমন সবগুলো। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ, সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ,
দুটি পূর্ণ সংখ্যার অনুপাত সসীম ভগ্নাংশ হলে তাকে মূলদ সংখ্যা বলে। আচ্ছা, এখন বলো তো মূলদ কি জিনিস? যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। মূলদ হচ্ছে যে সংখ্যাটাকে কিউ বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ কখনোই শূন্য হবে না। এটা মানে কি? এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ আকারে লিখলে লব আর হর। যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় তাহলে সেটা মূলদ, যদি ভগ্নাংশ আকারে লেখা না যায় তাহলে সেটা অমূলদ। কথা শেষ। এটাই সবচেয়ে সহজ কথা, আর এটা হচ্ছে বৈশিষ্ট্য। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যার অনুপাত মানে ভাগফল যদি সসীম ভগ্নাংশ মূলদ, সকল সসীম দশমিক ভগ্নাংশ মূলদ, আর সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ। পৌনঃপুনিক এটা হচ্ছে রিপিট করবে, যেটা রিপিট। স্যারের নাম হচ্ছে ভবিষ্যৎ মাস্টার। তোমরা সারি মনে রাখবো যে কনফিডেন্স একটা ভবিষ্যৎ মাস্টার আছে, তামসা মাস্টার, সেটা আমি। কনফিডেন্সের তামসা মাস্টারকে, এটা তামসা মাস্টার আছে। এবারে আমরা শিখবো অমূলদ সংখ্যা। অমূলদ, মনোযোগ সহকারে শুনো। পূর্ণ বর্গ নয়, পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার, এমন সকল পূর্ণ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয় এমন সকল পূর্ণ সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অসীম ভগ্নাংশ হলে অমূলদ সংখ্যা। সকল অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় অমূলদ সংখ্যা। ই আর পাই অমূলদ সংখ্যা। একটু মনে রাখো, সাউন্ড না আসলে আমারে মাফ করে দিও। তাহলে আমরা মোটামুটি মূলদ আর অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো শিখলাম। এবারে প্রশ্ন হবে, উত্তর দাও। প্রশ্ন হবে, উত্তর দিবা। প্রথম প্রশ্ন দেখো কোন কোন পরীক্ষাতে আসছে সেটা প্রথম দেখে লেখা আছে। প্রশ্ন বলছে, তোমরা যখন কমেন্ট করবা, তোমরা যখন কমেন্টস করবা তখন এক কাজ করো, ওই হেডফোন দিয়ে ক্লাস করো। হেডফোন লাগাও, হেডফোন লাগাতে হবে। হেডফোন, হেডফোন। আমার উপর তুমি তা। এখন যদি পি মৌলিক সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল কি সংখ্যা হবে? মৌলিক সংখ্যার বর্গমূল স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? সঠিক উত্তর অমূলদ সংখ্যা। স্কয়ার রুট 2 সংখ্যাটি কি সংখ্যা? আমরা জানি স্কয়ার রুট 2 একটি মৌলিক সংখ্যা, এটাকে বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে স্কয়ার রুট 2 অমূলদ সংখ্যার আসন্ন মান কত? 1.4142 1.4142 এইটা মান। তোমরা যখন কমেন্টস করবা তখন অবশ্যই প্রশ্নের নাম্বার দিয়ে কমেন্টস করবা, তাহলে তোমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, তোমার কমেন্টস যে করবে তার জন্য সুবিধা। Look, very very important এই প্রশ্নটা, very very important। 4 নাম্বার প্রশ্নের অ্যানসার দাও। 4 4।
কোনো লেখালেখি নাই। তোমরা খালি খাতা কলম নিয়ে বসো, এত কিসের লেখালেখি? এই শীটে যা হবে তো সব আমি দিয়ে দিব। আমি এখানে যা যা লিখবো এই শীটটা তোমাকে দিয়ে দিব, তোমরা নিও। ডোন্ট ওয়ারি, লিখতে সময় নষ্ট করবে না। বলো, নিচের কোন সংখ্যাটি স্কোয়ার রুট 2 এন্ড স্কোয়ার রুট 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? ভালো বলো। মূলদ 4a। আচ্ছা গুড, তারপর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। অনেকেই অনেকেই উত্তর এটা করবে, এটা রং অ্যান্সার, এটা রং অ্যান্সার, এটা রং অ্যান্সার। সঠিক উত্তর 1.6, 6 না 1.5। সঠিক উত্তর গ। থ্যাংক ইউ। মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটি দিয়ে? মূলদ সংখ্যার সেট বোঝায় নিচে কিউ দিয়ে। ই এবং পাই কি সংখ্যা? আমরা জানি ই এবং পাই অমূলদ সংখ্যা। ই কি ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। গুড, এই তো তোমরা সবাই পাচ্ছো। দেখো নিচের কোনটি মূলদ? মূলদ 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 এটা মানে তো 2। আমরা জানি পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ। তাহলে 8 হচ্ছে ঘন সংখ্যা, 2 এর ঘন। 8 নাম্বার, 8 হচ্ছে ঘন সংখ্যা কার? 2 এর। ওকে, নিচের কোনটি অমূলদ? সবগুলো অমূলদ, সবগুলো অমূলদ। কেন? এরা হচ্ছে 2 এর বর্গমূল, এটা হচ্ছে 2 এর ঘনমূল, 25 ঘনমূল, সবগুলো অমূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? বলো মূলদ। মূলদ রে বাবা, মূলদ। এটা কি অ্যাকচুয়ালি মূল? এটা কি কি আছে? জটিল সংখ্যা, মূলদ সংখ্যা, এই পাশে কি আছে? পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছে, বুঝছো? এই জায়গাটা এটা অমূলদ হবে। এখানে বল, এখানে বল কেন? এটা তো মূলদ, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাতে কে অমূলদ সংখ্যা গুণ মূলদ সংখ্যা। দেখো মূলদ, মূলদ গুণন অমূলদ সমান অমূলদ। এই অংশটা হচ্ছে অমূলদ, এই অংশটা হচ্ছে মূলদ। মূলদকে অমূলদ দিয়ে গুণ করলে অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো প্রশ্ন অ্যান্সার দিয়ে কমেন্ট করো, মানে প্রশ্ন নাম্বার দিয়ে। 12 নম্বরের অ্যান্সার কি হবে? 12। লা 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 লে, লা, ফা। লা 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 লা।
হরে ধরা খাইছ রে বন্ধুরা, বন্ধুরা তো এইবার ধরা খাইছ, কট খাই গেছো, এত ভালো মতো কট খাই গেছো। দেখো এইটা হচ্ছে সংখ্যা 289, এর বর্গমূল, এর বর্গমূল সমান ধরা খাইছো নাকি? ধরা খাইছে 17 স্কয়ার। হ্যাঁ, এত এর বর্গমূল রে মনু, মানে আলটিমেটলি যেটা বলছে সেটা হচ্ছে 17 বর্গমূল। এইটা মানে 17 এর বর্গমূল কখনোই মূলদ হবে না। সঠিক উত্তর অমূলদ সংখ্যা। তুমি তো অনেকে কট খাই গেছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভিচ্ছি কেউ ধরা খেয়ে গেছো না? মৌলিক সংখ্যা সম্পর্কিত সমস্যা। মৌলিক, হ্যাঁ 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 হ্যাঁ, মৌলিক সংখ্যা তো সবাই জানো, ঠিক না? মৌলিক সংখ্যা কাকে বলে সবাই জানো না? সবাই জানো। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এক থেকে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার উৎপাদক বা ভাজক সব সময় দুটি হয়, এক এবং ওই সংখ্যা। ওকে, বর্গমূল নির্ণয়ের আবার ঘন্টার নিয়ম কি? ক্লাস 6 এর বই আছে। বর্গমূল নির্ণয়ের নিয়ম পরীক্ষাতে আসবে। 1 থেকে 25 পর্যন্ত বর্গ মুখস্থ করতে, 30 পর্যন্ত পারলে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ করবে, আর 1 থেকে 15 পর্যন্ত ঘন মুখস্থ করবে টানা। তাহলে ওসব বর্গমূল টর্গমূল লাগবে না। শুনো, এই দেখো আমি তোমাদের সামনে প্রায় 1000, প্রায় না, আমার 1000, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে লিখে রাখছি।
1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে লিখে রাখছি। এক থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে লিখে রাখছি, তোমরা শুধু মুখস্থ করো। এটা মুখস্থ করো। পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা 2। পৃথিবীতে একটা শুধু ক্রমিক মৌলিক সংখ্যা আছে, সেটা 2 আর 3। ক্রমিক মৌলিক সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 11। 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97। 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 101। 3 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 997। আর হচ্ছে তোমাদের বাংলাদেশে আমার চাকরির মার্কেটে যে বইগুলো আছে, দেখবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, যে 25টা আছে, সেই 25টা 1 থেকে 10-এ করা, 10 থেকে 20-এ করা, 20 থেকে 30-এ করা, এগুলা ছন্দ দেওয়া আছে। ওই ছন্দতে কাম নাই। যে ওরা ক্লাস 3 করার রাস্তা হলে কাম আছে, 5-এর স্কলারশিপের জন্য কাম আছে। কিন্তু বিসিএস এ ওটা জানার পাশাপাশি 200 পর্যন্ত মুখস্থ করো। 200, নট 100। তোমরা বাসায় 200 পর্যন্ত মুখস্থ করবে। আর আমি তোমাকে 200 পর্যন্ত দেখাই নিয়ে যাচ্ছি। 99, 199, 197, 193, 191, এবার 180, 179, এই পর্যন্ত তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। এই পর্যন্ত, ঠিক আছে? অন্তত এগুলা মুখস্থ থাকলে মৌলিক সংখ্যা থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা পারবে, আমি আশা করি। চলো দেখি কি কি প্রশ্ন হতে পারে। তো প্রশ্ন যাওয়ার আগে তোমরা একটু এটা দেখে নাও, কত সহজ সুন্দর করে কিছু প্রেজেন্টেশন আছে এখানে। দেখো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা করা আছে 25টি। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা করা আছে 46টি। 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 95টি। 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 168টি। 1 থেকে 5000 পর্যন্ত আছে 669। 1 থেকে 10,000 পর্যন্ত আছে 1229। 1 থেকে 1 লক্ষ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 9592। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে আসতে হবে। 1 থেকে 100 পর্যন্ত কৃত্রিম সংখ্যা। কৃত্রিম মানে এখানে যৌগিক সংখ্যা বোঝানো হয়েছে। যৌগিক সংখ্যার সমষ্টি হচ্ছে এটা। তো পাশাপাশি আর একটা ছোট্ট তথ্য নাও, সেটা হচ্ছে দেখো, 1 থেকে এই যে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেটা মুখস্থ রাখার কৌশল হচ্ছে, এটা তোমরা অবশ্যই শিখছো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোন 10-এ, যেমন 1 থেকে 10-এ আছে কয়টা, 10 থেকে 20-এ আছে কয়টা, 20 থেকে 30-এ আছে কয়টা, 30 থেকে 40-এ কয়টা আছে, এটা সবাই মুখস্থ করছো। যারা মনে নাই বা দেখো নাই তাদের জন্য অনলি ফর দুকুমিয়া। দেখো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা কোথায় কতটা আছে দেখো, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, টোটাল 25টি। এভাবে মুখস্থ করবে, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এইভাবে মুখস্থ রাখা ভালো। 1050, 1050, 1060, এর উত্তর। ডন্ট ওয়ারি, শুনো, 5050 যেটা, সেটা তো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমষ্টি। 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমষ্টি হচ্ছে
এক থেকে 100 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা একটা আছে, সেটা কি 2। আর 1 থেকে 100 পর্যন্ত সব বিজোড় সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা কয়টা? 24টি। চলো মৌলিক সংখ্যা নিয়ে প্রশ্ন করি, মনোযোগ সহকারে দেখো। এই তোমরা কোশ্চেনের প্রশ্ন নাম্বার দিয়ে কমেন্ট করো, প্রশ্ন নাম্বার কমেন্ট করো, প্রশ্ন নাম্বার কমেন্ট করো। তোমাদেরকে আমি দেখাইছি এখানে এই শীটে যে এই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষাতে আসছে, এই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষাতে আসছে সেটা দেখাইছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা বলো তো? কোনটি মৌলিক সংখ্যা? কমেন্ট হবে। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 3, এইভাবে নাম্বার দিয়ে দিয়ে কমেন্টস করো। প্রশ্নের নাম্বার দাও আর কমেন্ট করবে। হ্যাঁ, প্রশ্ন নাম্বার দিবে আর কমেন্ট করবে। যতজন ক্লাস করছো প্রত্যেকেই এটা যে বিভিন্ন সময় পরীক্ষাগুলোতে আসছে, এটা হচ্ছে তার নমুনা। হ্যাঁ, বিভিন্ন সময় পরীক্ষাতে আসছে, এটা হচ্ছে তার নমুনা। ওকে, তাহলে আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে 47। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 59। এরপরটা কোনটা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? 53 না 51? 53। গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো 10 থেকে 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 10 থেকে 30। তাহলে আমরা কিভাবে শিখবো 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা? শিখবো কিভাবে? দুই ভাবে শিখতে পারি। একটা হচ্ছে এই যে এইভাবে 4 4 4 4 2 2 3। 10 এর থেকে এটা না, 10 থেকে 20, 20 থেকে 30 করা হয়ে গেলে 6টি। অনেকে 10 লিখছে, এখান থেকে এই পাশে বলছে 10। আগের 4টাও তো বলে নাই, আগের গুলা তো বলে নাই, তুমি বুঝো নাই, না বুঝে অ্যান্সার মারি দিচ্ছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 25টি। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 10টি। এটা 6 নম্বর প্রশ্ন অ্যান্সার। তোমরা যেটা করবে সেটা হচ্ছে সব বিগত বিভিন্ন পরীক্ষা থেকে আসা প্রশ্ন, পরীক্ষায় আসা প্রশ্ন। এবারে দেখো 1 থেকে 31 পর্যন্ত, 31 পর্যন্ত মানে পর্যন্ত মানে সহ, 31 সহ। আমরা কি জানি 1 থেকে 31 পর্যন্ত মানে কি? 31 সহ। 31 সহ হলে কয়টা হবে? 11টা হবে। কেন? আমাদের 4 4 2, এটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত 10টি, আর 31 একটি, এই হলো 11। 31।
100 থেকে 110 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে বলো? 8 নম্বরের অ্যান্সার কি হবে? 8। 8 এর অ্যান্সার কি হবে? 8। ওয়েট, কে যেন বলছে, আর কেউ কমেন্ট করো না। একজন কি বলছে দেখি তো। আরে ওয়েট রে, কই গেল রে? 1 যোগ করে 6 দিয়ে ভাগ দিলে অথবা 1 বিয়োগ করে 6 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে ভাগ করা যায় তবে সেটা মৌলিক সংখ্যা হবে। এটা কি ঠিক? এটা যে বলছে সে গাই গাই গাই, বোঝে? মানুষ থেকে সারাদিন দই। পৃথিবীতে এমন পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার কোন নিয়ম পৃথিবীতে আবিষ্কার হয়নি। মৌলিক সংখ্যা বের করার কোন নিয়ম এখন পর্যন্ত পৃথিবীর কোন ম্যাথমেটিশিয়ান বের করতে পারেনি। কিন্তু সামান্য কিছু কনসেপ্ট আছে যেটা আমরা ইউজ করতে পারি। মৌলিক সংখ্যা কোনটা এটা নির্ভর করে বের করার একটাই ওয়ান অ্যান্ড অনলি রুল, সেটা হচ্ছে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যদি অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটা মৌলিক না, ভাগ না গেলে মৌলিক। আর কোনো রুল পৃথিবীতে নাই। তাহলে এখানে কটা আছে? 100 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কয়টি আছে বলো? 101, 103, 107, 109। দুটো কেন? 4টা না? তুমি এমন করো কেন? এই জন্যই তো দেখাইতে বলছি, এই জন্য এসব দেখাইতে বলছি। এই দেখো 101, আরেকবার এই যে 101, 103, 107, 109 বুঝছিও? সঠিক উত্তর 4। দেখো 60 থেকে এবং 80, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 60 এর থেকে বড় হলো 61 আর 80 থেকে ছোট হলো 79। 79 বিয়োগ 61 সমান 18। সঠিক উত্তর 18। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে 100 থেকে বড় এবং 150 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? কামড়া শাস্তি এবার কই যাবা? এবারে কতি যাবা মামুর বেটা? খালি তো মুখস্থ করছে 1 থেকে 100 পর্যন্ত। এখন তুমি এখন ওই 4 4 2 2 3 2 2 3 2 1 100 এর চেয়ে বড় এবং 150 এর থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? মফিস তো ধরা খেয়ে গেল, যাবে না? নগদে ধরা খাওয়া, নগদে। বলো, এই 10-এর অ্যান্সার কি, 11-এর অ্যান্সার কি? ধুমায় অ্যান্সার দাও দেখি। 10-এর অ্যান্সার আর 11-এর অ্যান্সার পারবা? उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं। চলবে? সঠিক উত্তর এইটার অ্যান্সার 10। আর একটা মনোযোগ সঙ্গে শোনো। মনোযোগটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি।
50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি। 100 থেকে 150 পর্যন্ত আছে, এভাবে যদি না করে হবে 1 থেকে 100 পর্যন্ত আছে হচ্ছে 25টি। 100 থেকে 150 পর্যন্ত আছে 10টি। 150 থেকে 200 পর্যন্ত আছে 11টি। দেখো 11, না তাহলে কি হলো, 100 থেকে 200 পর্যন্ত আছে 21টি। 1 থেকে 150 পর্যন্ত আছে 35টি। আর 1 থেকে 200 পর্যন্ত আছে 46। এটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, হচ্ছে খেলা। তো 43 থেকে, 43 থেকে মানে 43 সহ, এই থেকে মানে সহ। যদি বলে 43 থেকে, তাহলে 43 সহ হিসাব করো। 43, 47, 53, ঠিক আছে। 43 সহ হিসাব করো। 43, 53, 59, আর কত, 61 হবে। 43, 47 করে 43 আছে, 47 আছে, এরপরে 53 আছে, এরপর 59 আছে। সঠিক উত্তর 4। কি নিয়ে আলোচনা করলাম? মৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? যদি সংখ্যা দেয়, যদি যদি সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তবে তারা পরস্পরের সহমৌলিক। সহমৌলিক কি কি হতে পারে? 3 ধরনের হতে পারে। এক, সহমৌলিক সংখ্যা হতে পারে মৌলিক মৌলিক, যেমন 3, 5 সহমৌলিক। এরপরে হতে পারে মৌলিক যৌগিক, যেমন 3, 10। এরপরে হতে পারে যৌগিক যৌগিক, যেমন 18, 25 যৌগিক যৌগিক। সহমৌলিক, এই সহমৌলিক সাধারণ উৎপাদক নাই, এটা একটু মনে রাখো। যদি সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে তারা সহমৌলিক। মৌলিক সংখ্যা মৌলিক মৌলিক হতে, সহমৌলিক হতে পারে মৌলিক মৌলিক, মৌলিক যৌগিক, যৌগিক যৌগিক। গরিব মানুষ হাতের লাগা খারাপ, একটু ধরে নিও, বুঝে নিও। জোর বিজোড় সংখ্যা, জোর বিজোড়। এবারে তোমাদেরকে আমি জোর বিজোড় শেখাবো। এই জোরকে অনেকে বলে, আরে বাবা হাতের লেখাগুলো যুগ্ম, অযুগ্ম। ইংলিশে বলে ইভেন, এটাকে বলে অড। সাজেকে লেখছে না, একটা সংখ্যা যখন আরেকটা সংখ্যাতে কাটা যাবে না। দেখ কাটা কি, কাটা কি? ম্যাথের ভাষায় কোনো কাটা নাই, ম্যাথে কোনো কাটা শব্দ নয়। কাটাকাটি শব্দটা এটা হলো রাজনীতির সাথে যুক্ত, তরকারির সাথে যুক্ত। এই কাটা শব্দটা ম্যাথের না।
ম্যাথের ভাষা হচ্ছে বিভাজ্য হওয়া, ভাগ যাওয়া, এটাকে বলে হচ্ছে কাটাকাটি। আমরা বলছি প্রচলিত শব্দ, এটা ম্যাথের কোনো শব্দ না। তাহলে এখানে বর্ণ কয়টা আছে দেখো, ইভেন বানানের বর্ণ কয়টা, বর্ণ বর্ণ 4টি, বর্ণ 3টি, আরে বর্গ হয়ে যাচ্ছে, বর্ণ 4টি, বর্ণ 3টি। এখানে যদি তাকাও, জোরের বর্ণ 2, বিজোরের বর্ণ 3। এখন থেকে জোর মানে 2, বিজোর মানে 3, খালি অঙ্কে অ্যাপ্লাই করবে, খেলা শেষ। একজন বলছে 18 আর 25, 18 আর 25-এর মধ্যে কোনো কমন উৎপাদক নেই, মানে গ সা গু এক। যখন সংখ্যাগুলোর মধ্যে, মনে রাখো, যখন কোনো সংখ্যার মধ্যে কমন কোন উৎপাদক না থাকবে তখন গসাগু কি হয়, 1। গসাগু 1 হলে সহমৌলিক। আরে কত কথা খবরে তোমাদের সাথে, গসাগু 1 হলে, গসাগু 1 হলে, গসাগু 1 হলে সহমৌলিক। গসাগু 1 হলে সহমৌলিক। আরে 45 কোথায় লিখছি, এখানে 45 কে লিখছি, এটা তো 25। বুঝলাম না, 45 কে লিখছি, এটা 25, এটা 25, 18 আর 25 কোন কমন ফ্যাক্টর আছে, খালি তামসা করবে। ওটা 18 আর 25, তাহলে মনে রাখবা, এখন থেকে মনে রাখো, জোর মানে 2, জোর মানে 2, বিজোর মানে 3, জোর মানে 2, বিজোর মানে 3, জোর মানে 2, বিজোর মানে 3, মনে থাকবে। চলো আসো আসো খেলি, খেলি, দেখো মনোযোগ সহকারে দেখো। যদি এন ও পি দুটি অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, বিজোড় মানে অড, যদি এন ও অড হয়, পি ও অড হয়, অড মানে এন এর মান 3, পি এর মান 3, মনে করে ধরে নিবা যে অড, অড মানে এটা 3, এটাও 3, দুটোই 3, তবে নিচের কোনটি অবশ্যই জোর হবে, জোর অবশ্যই জোর, নিচের কোনটি অবশ্যই জোর হবে, মনোযোগ সহকারে শুনো। জোর হওয়ার জন্য মান বসাবা, এটা 3 গুণন 3 যোগ 2, এটা কি জোর হবে না, এবার এটা হচ্ছে 3 যোগ 3 সমান 6, কি হবে, জোর। 3 যোগ 3 যোগ 1 কি হবে, 7। 3 গুণন 3 সমান 9। এবার বলো কোনটা অ্যান্সার, অ্যান্সার কোনটা, টপাটপ করে হলো।
सैया ने देखा ऐसा तो पानी पानी हो गई। সঠিক উত্তর এটার মান সবসময় জোর হবে। জোর মানে বিজোর মানে লোক যদি এন ও পি দুটি জোর হয় এটা মানে দুই, এটা মানে দুই। এন এর মানও দুই, পি এর মানও দুই, তাহলে নিচের কোনটি বিজোড় হবে? বিজোড়, বিজোড়। এ দুই দুই, দুই যোগ দুই গুণন দুই সমান 6, 2 গুণন 2 যোগ 1 সমান 5, 2 যোগ 2 সমান 4, 2 গুণন 2 যোগ 2 সমান 6। অ্যান্সার কোনটা রে? তোমার আকাশ দুটি চোখে আমি ভরে গেছি তারা। লা 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 লা। স্যার, নতুন শ্রীলঙ্কার কি আছে? একজন তুমি করলে চলে যায় রে বন্ধু। শুনো, এক্স এর মান একটি বিজোড়। এক্স একটা বিজোড়, বিজোড় মানে কত? 3। প্রশ্ন বলছে কোনটা জোড় হবে? জোড় কোনটা হবে? জোড় কোনটা জোড় হবে? লুক 3। 3 তুমি কোথায়? 3 তুমি চাইছে কি জোড় হবে? জোড় 3 তুমি আরেকবার আসিয়া মোরে কান্দাইয়া। বুঝতেছো না? বুঝতেছো না খেলাটা? আরে এই এসির শব্দটা মাঝে মাঝে এমন ভয় দেখায়, মুশকিল হয়ে যায়। ওই অঙ্কই নাকি? ওটা ওটা একই নাকি? ওকে, এক্স ও ওয়াই দুটি জোড়, জোড় মানে দুই দুই, অবশ্যই বিজোড় হবে। বিজোড় আমার কি হবে বলো? দুটাই যোগ, চাইতেছে বিজোড়। 2 যোগ 4 সমান 6, 2 যোগ 2 সমান 4, 2 গুণন 2 যোগ 1 সমান 5, 2 গুণন 2 যোগ 2 সমান 6। তুফানি হয়ে যাক, তো আসো একটা তুফানি হয়ে যাক নাকি? দেখছো বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্ন করাইতেছে তোমাকে। বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্ন করাচ্ছে, দেখছো? এক্স ওয়াই যদি বিজোড় মানে তুমি 3, তুমিও 3, নিচের কোনটা জোড় চাইছে? জোড়। তাহলে 3 + 3 + 1 সমান 7, এবার 3 × 3 সমান 9, তুমিও বাদ। 3 3 3 রে 3 3 লা 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 লা
লা লা লা লা। হলো, এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার করো, অ্যান্সার করো। এক করে ফেলো, টুক করে ফেলো, করে ফেলো। তোমার শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধারায়। নাকি শ্রাবণের ধারা না? যদি if x is an integer, integer মানে পূর্ণ সংখ্যা, যদি x একটি পূর্ণ সংখ্যা হয় তবে twice x is must be even, twice x plus 1 is must be odd. বুঝলা নাকি? তাহলে যদি x এর পূর্ণ সংখ্যা সর্বদা বিজোড় করবে, দ্বিগুণ করে একযোগ। সঠিক উত্তর ক। Why is cola very big? নেক্সট দেখি কে কে পারো। করে ভালো অ্যান্সার দাও, অ্যান্সার দাও, ধুমায় অ্যান্সার দাও। এর মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই সে কি বিজোড়? বিজোড় সে বিজোড়, 2 আর 3। এটার অ্যান্সার ঘ, 2 আর 3। 2 গুণন 2 যোগ 3 সমান 7। और जब ना अमेरिका পেলাম যখন তোমার দেখা,
তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা, আর যাব না আমেরিকা। উত্তর বলো দ্রুত, বলো কে কে পারো বলো। ট্যাং 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 ট্যাং, তাড়াতাড়ি বলো কে কে পারবা। সময় দিয়ে দিছি, সময় দিয়ে ফেলেছি, তাড়াতাড়ি করে ফেল। আর যাব না আমেরিকা। এলাম যখন তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। ট্যাং ট্যাং ট্যাং, 10 সেকেন্ড, ট্যাং ট্যাং ট্যাং, 8 সেকেন্ড। समय शेष हो गया। শোনো, মানে জোর সংখ্যা তো, এটা জোর। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটা জোর, 2 একটি জোর, পরের জোর কত, তুমি বলো যে 4। আরে কেমনে বের করলে? স্যার 2 যোগ করে, স্যার 2 যোগ করে, এর সঙ্গে 2 যোগ করলে 6, এর সঙ্গে 2 যোগ করলে 4, এর সঙ্গে 2 যোগ করলে 8। এর মানে দাঁড়াচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়। পরেরটা বিজোড়ের ক্ষেত্রেও তাই, 1 হচ্ছে বিজোড়, এটার সাথে 2 যোগ করলে পরের বিজোড়, 2 যোগ করলে পরের বিজোড়, পরের বিজোড় আর পরের বিজোড়। ঠিক আছে? কি আমি তো বুঝাই নেই, এই 2 এর সাথে 2 যোগ করলে পরের জোড় পাওয়া যাবে না, এটার সঙ্গে 2 যোগ করলে পরের জোড়, 2 যোগ করলে জোড়, 2 যোগ করলে জোড়, 2 যোগ করলে জোড়। এটা আবার না বোঝার কি আছে রে দুষ্টু ছেলে, খামসি খাইছা? যদি বিজোড় হয়, এটা একটা বিজোড়, পরের বিজোড় কত হবে? বিজোড় 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 মানে 2 যোগ 2 যোগ 2 যোগ। ওকে, তাহলে এটা কি টয়েস এক্স মাইনাস 5, এটা হচ্ছে যোগ। তাহলে পরের যোগ, পরের যোগ হচ্ছে টয়েস এক্স মাইনাস 5 প্লাস 2, অর্থাৎ টয়েস এক্স মাইনাস 3। সঠিক উত্তর সি, পরের যোগ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মানুষ। দেখো তো পারো নাকি? বলছে যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়, 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিজোড়, প্রথম ও শেষ সংখ্যা অবশ্যই কি হবে? বলো দেখি অ্যান্সার। কি হবে? লুক, ও দেশের মাটি, হাই হাই, আমি তো ভুলে গেছি। তিনটি ক্রমিক সংখ্যা দেখো, 1 2 3, এর যোগফল কত? যোগ, এটা শর্তে মানছে মানে নেই। 2 3 4 9 বিজোড়, এটা শর্ত মানছে, এটা শর্ত মানছে।
শর্ত মানে তাহলে প্রথমটা এবং শেষেরটা কি হবে? জোড়া জোড়া, জোর জোর, এটাও জোর এটাও জোর, তাহলে মাঝখানটা বিজোড় হলে যোগফল বিজোড় হবে। প্রথম ও শেষ, তুমি আমার প্রথম ভালোবাসা। পারলে না? অনলাইন 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 দেখো, ক্রমিক পূর্ণ সংখ্যা সম্পর্কিত সমস্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা সম্পর্কিত সমস্যা, পূর্ণ সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এটা। তোমরা ট্রেডিশনাল কি করবা? ট্রেডিশনাল দেখো, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এটা। ট্রেডিশনাল হলো ধরি প্রথম সংখ্যা এক্স, এরপর একটা এক্স প্লাস ওয়ান, এরপর একটা এক্স প্লাস টু, যোগ করলে থ্রাইস এক্স প্লাস থ্রি। শর্ত মতে তুমি বলবা থ্রাইস এক্স প্লাস থ্রি সমান 123, থ্রাইস এক্স সমান 120, এক্স এর মান তাহলে 40 গেল। এক্স এর মান 40 হলে প্রথম সংখ্যা এটা হলো 40, তাহলে এটা 40, এটা 41, এটা তাহলে 42, হ্যাঁ এটা হচ্ছে 40, 41 হচ্ছে 42। আমাকে জিজ্ঞেস করেছে ক্ষুদ্রতম সংখ্যা দুটি, ক্ষুদ্রতম সংখ্যা একটা 40 আর একটা 41, গুণ করলে 1640 হবে। গুণফল কত হবে? এটা যেটা দেখছো এটাকে বলে ট্র্যাডিশনাল মেথড। এখন এতক্ষণ ধরে যেটা দেখাইছি এটা হলো ট্র্যাডিশনাল, এভাবে অঙ্ক করতে হয়। তো তোমরা যদি চাও, তোমরা যদি বুঝতে চাও, জানতে চাও, তাহলে আমি একটা তোমাকে তামসা দেখাতে পারি। দেখাবো না? কিছু একটা তামসা দেখা যাবে, দেখাই। যেহেতু তিনটা সংখ্যা ক্রমিক, ক্রমিক যেহেতু বর্গ সংখ্যা হলে প্রথমে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ দিবে, 3 দিয়ে ভাগ দিলে বের হবে কি জানো? গড়, মাঝেরটা এই গড় বের হবে, গড়। এটা হচ্ছে গড়, ভাগ দিয়ে দেখো 4 1, আগেরটা হচ্ছে 40, পরেরটা হচ্ছে 42, এই জায়গায় গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 1640। এটা মজা না? যোগফলকে 3 দিয়ে ভাগ করলে কি বের হয়? গড়। তিনটা সংখ্যার সমষ্টিকে 3 দিয়ে ভাগ করলে কি হয়? গড়। তো গড় সবসময় কোথায় থাকে? মাঝখানে থাকে। তো 41 যদি মাঝখানে থাকে, আগেরটা 40 এর পরেরটা 42, এই দুটার গুণফল চাইছে। তাহলে তুরুরু হলো নাকি গো? ট্যামটানা। ও চুরি করেছে আমার মনটা, হায় রে হায় মিছে লঙ্কা। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 6। এটা কি দুনিয়া? 1 যোগ 2 যোগ 3 সমান 6। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 6, সংখ্যা তিনটির গুণফল কত? 1 গুণন 2 গুণন 3 সমান 6। বুঝছো? ওই দেখো দেখো, ওরে খোদা রে খোদা, পর পর 5টি পূর্ণ সংখ্যার যোগফল, পর পর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105। প্রথম দুটি সংখ্যার যোগফল কত? কেউ যদি আমরা ট্রেডিশনালি করে, মনে করি সংখ্যাগুলো এক্স
এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, সবগুলো যোগ করে 105, সবগুলো যোগ করে 5x প্লাস 10 সমান 105, 5x সমান 95, x সমান 19। x এর মান 19 হলে প্রথম দুটি সংখ্যার যোগফল, একটা 19 একটা 20, একটা 19 একটা 20, যোগফল কত? 39। এই কাজটা করতে গেলে ইউ আর আন্ডার অ্যারেস্ট হয়ে যাওয়া। কেবা করে অ্যারেস্ট হওয়া, কেবা করে অ্যারেস্ট হওয়া। এতক্ষণ এত অঙ্ক করে টাইম আছে রে ভাই। সংখ্যাগুলো কি পর 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 সংখ্যা, মানে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা হলে দেখো পাঁচটা সংখ্যা, 1 2 3 4 5, তাহলে গড় কোথায় থাকবে? এই যেটা গড়, গড় কিভাবে আসবে? 105 কে যদি 5 দিয়ে ভাগ করি 21, এইটা হচ্ছে গড়। তাহলে কোথায় থাকবে গড়? গড় তুমি এখানে চলে আসো 21, তাহলে এর আগেরটা হলো 20, তার আগেরটা 19, এর পরেরটা 22, এর পরেরটা 23, এই দুটাকে যোগ করতে বলেছে 39। হ্যালো, ওরে বাবা রে বাবা রে বাবা, ও বাবা রে। सैया ने देखा ऐसा तो पानी पानी हो गया। এই চারটি ক্রমিক সংখ্যা যোগফল 10, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান 10, ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এর অ্যান্সার। তোমার নজরে মেহর দেখো। চারটি ক্রমিক সংখ্যার যোগফল এটা, চারটা ক্রমিক সংখ্যার যোগফল 33, বৃহত্তম সংখ্যাটা কত? খেয়াল। ও চারটা না তো, ছয়টা। ছয়টি ক্রমিক সংখ্যার যোগফল 33, বৃহত্তম সংখ্যাটা কত? আর অ্যান্সার টেস্ট করলেও হয়। এই যে 8 7, এখান থেকে 8 7 6 5 পড়া না, 4 3, 1 2 3 4 5 6, ঝাড়িয়ে যোগ করে তো কত হয়? মেবি 33 হবে। কি হবে? এটা যোগ করলে, ও এটা যোগ করলে 10, হ্যাঁ, এই যে দুটো যোগ করলে হচ্ছে 15, এটা যোগ করলে হলো 20, 30 33 হয়েছে তো। বড়টা কত? 8। তাহলে কিছু হয়েছে। তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল বড়, জোড় 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 2 4 6, 2 4 6 যোগ করলে 12 হবে। ক্ষুদ্রতম সংখ্যা যদি গুণফল কত? এইগুলোর সংখ্যাকে গুণ করলে 8 হবে। 8। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 15, তিনটা বিজোড়, হ্যাঁ, যোগ করলে 15 হয়। কি কি? বৃহত্তম সংখ্যাটি কত?
তিনটি ক্রমিক বিজোড় বিজোড়, তাহলে 3, 5, 7, 3, 5, 7 যোগ করলে 15 বিজোড়। বৃহত্তম সংখ্যাটি কত? গুড। এই তো ভালো ভালো। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 60। লোক তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 60 মানে কি জানো? দুই জায়গায় 1 গুণন 2 গুণন 3 সমান 6, 2 গুণন 3 গুণন 4 সমান 24, 3 গুণন 4 গুণন 5 সমান 7, 4 গুণন 5 গুণন 6 সমান 120, 5 গুণন 6 গুণন 7 সমান 210। Enough, enough is enough. তোমার মনে হয় এটা চাইছে না? গুণফল কত? গুণফল কত? 60। এই এটা চাইছে। একজন আমাকে জিজ্ঞেস করেছে, স্যার অবাস্তব সংখ্যা নিয়ে ডিটেইলস বললে ভালো হতো। তুমি একটু পিএসসি সিলেবাস ওপেন করো, সিলেবাসটা ওপেন করে দেখো ম্যাথের সিলেবাসে শুধু বাস্তব সংখ্যা আছে, অবাস্তব সংখ্যা নাই। ঠিক আছে, প্রশ্ন বলছে তিনটি সংখ্যার যোগফল কত? যোগফল করলে কত হবে? 7, 5, 12 হবে। এই তিনটে সংখ্যার যোগফল করলে 12 হবে। আর যদি মনে করো আমি রিটার্ন করবো, তুমি রিটার্নটা করতে পারো। কেউ যদি মনে করে যে এই অঙ্কটা আমি রিটার্ন শিখবো, প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সঙ্গে x প্লাস 1, তৃতীয় সঙ্গে x প্লাস 2, তিনটে সংখ্যাকে গুণ করলে 60 হবে। প্রথমে এই দুটো গুণ করলে এটা হবে, পরে x দিয়ে গুণ করলে এটা হবে, এরপরে মিডিল টার্মে আসতে হবে, এসে x এর মান বের করতে হবে, তারপরে x এর মান বের হলে x প্লাস 1 বের হবে, x প্লাস 2 বের হবে, তারপরে কাইন্দা দিয়ে শুয়ে দিও, তখন সোজা আছে। হ্যাঁ, আচ্ছা তোমাদের আরেকটা নিয়ম দেখে, যত তত সম্পর্কিত সমস্যাও মাঝে মাঝে আমরা পরীক্ষাতে পাই। যত তত, হ্যাঁ, যদি এরকম পাই তখন আমরা কি করি? একটি সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে তত ছোট। ধরি ধরি সংখ্যাটি x, শর্ত মতে এই সংখ্যাটা এখান থেকে বড়, x মানে 650, আর এখান থেকে ছোট, এই দুটো সমান। x এত থেকে যত বড় এতটুকু বড়, আর এত থেকে এতটুকু ছোট, এই দুটো সমান। তাহলে কি হবে? ওই x দুই পাশে আসে তার টুয়াইস x, এর দুই পাশে 820 যোগ 650, x এর মান হচ্ছে 820 প্লাস 650 ডিভাইডেড বাই 2, 1470, দুইতে ভাগ দিলে 735। এটা আনসার। তো এটা পাঁচটা হচ্ছে যত যোগ তত। হ্যাঁ, তোরা মনে এটা শিখছে নাকি? নির্ণয় সংখ্যার সমান যত
যোগ তত ডিভাইড বাই 2। এটা মনে হয় সবাই শিখছো। তাহলে আশা করি এই যত তত অঙ্ক যতগুলো আছে সব পেরে যাবে। এটা একটা আইটেম। এই যত তত থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা যেন পারো, আশা করি। যোগ করে 2 ভাগ, যোগ করে 2 ভাগ, যোগ করে 2 ভাগ। কিন্তু মাঝে মাঝে দেখবা এত হতে যত পারে এত হতে তার 3 গুণ ছোট, 2 গুণ ছোট, তখন তো ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে যোগের গুণের সময় গড় করা যায়। তুমি কি ছোট দুধু বাচ্চা নাকি ফিডার খাও? গুণ করে গড় বের করে, গুণ ফলের কেউ গড় বের করে? গড় বের করা যোগ ফলের। গড় বের হয়ে হচ্ছে যোগ ফলের, যোগ ফলের। দেখো বর্গের পার্থক্য সম্পর্কিত সমস্যা এখানে আছে। পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য। ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যার সমান x প্লাস 1। অপর সংখ্যা বুঝতে পারছো? দুটি পূর্ণ সংখ্যা পরপর আলাদা, পরপর দুটি পূর্ণ সংখ্যা বর্গের পার্থক্য। এইটার বর্গ আর এইটার বর্গকে পার্থক্য করলে 69 হয়। এটা শর্ত মতে, হ্যাঁ, শর্ত মতে এই দুটোর বর্গের পার্থক্য এটা হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি হবে? x square plus twice x plus 1 minus x square equals 69, or x square काटा twice x plus 1 समान 69, or twice x equal 68, সুতরাং x equal 34। হ্যাঁ, x এর মান x 34, x plus 1 35। এটা হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই 34 আর 35 যোগ করলে কিন্তু 69 হয়। মনোযোগ সহকারে দেখো, এই 34 35 যোগ করলে 69 হয়। তাহলে এই দুটার সংখ্যার বর্গের পার্থক্য এটা হবে। আর একটা ছোট্ট কথা মনে রাখি, যে দুটার সংখ্যার যদি সংখ্যা দুটা ক্রমিক হয়, ক্রমিক, এই ক্রমিক দুটো সংখ্যার বর্গ করে পার্থক্য করলে যা হবে সংখ্যা দুটার সমষ্টি তাই হবে। এই দেখো, আর সংখ্যা দুটার সমষ্টি কেন তাই হয়, কেন হয়, কেন? দেখো, এই 35 স্কয়ার, 35 এর বর্গ আর হচ্ছে 34 এর বর্গ, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা যোগফল কত? 69 ইন্টু 1 সমান 69। একটা জিনিস, মজার জিনিস মনে রাখো, সেটা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার সমষ্টি যত হবে ওই সংখ্যা দুটাকে বর্গ করে বিয়োগ করলে একই হবে। যেমন এটা দেখাইছি, বর্গ করে পার্থক্য করে দুটি সংখ্যা একটা এটা একটা এটা। তাহলে এটা দেখো
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর মানে পার্থক্য। এই অন্তর মানে হচ্ছে পার্থক্য। এত বড় সংখ্যাটি কত? এটাকে এমন দুই ভাগে ভাগ করবা, দুটা ক্রমিক সংখ্যা, দুটা ক্রমিক সংখ্যা করবা, সেটা হচ্ছে এটাকে একটা 100 করো, একটা 99 করো, এই দুটাকে যোগ করে দেখো, এটা হবে, এটা অ্যান্সার। এই দুটাকে দুটা ক্রমিক সংখ্যা আকারে ভেঙে ফেলো, কারণ এগুলো যোগ করে এটা হবে, এটা অ্যান্সার। মজা না? দেখো, তুমি যদি এটাকে রিটেন করতে চাও, বড় সংখ্যাটা x প্লাস 1, ছোট সংখ্যাটা এটা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে ছোট সংখ্যাটা বের হবে, তখন বড় সংখ্যাটা বের হবে। বহুত খেলা। হো, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। বাবা তোমার ছেলে আজ শিল্পী হয়েছে, চারিদিকে ফাঁকো সোনা। পরের অ্যান্সার কি? দ্রুত 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 বলো। তোমার কারণে বাবা, তোমার কারণে। আরিয়াফ, কি জানি, কি জানি, আমি জানি না, জানি না। অন্তর 47 মানে কি? যোগফল 47, 23 আর 24 যোগ করলে 47 হয়, এটাই অ্যান্সার। কৌশিক নাগারা কত বড় পাগলা যে সংখ্যা চায় আবার সংখ্যা দিয়ে রাখে, কেমন পাগলা পাগল! সংখ্যা চাইছে, সে আবার দিয়ে রাখছে। আমি তো দেখবো যে কোন দিকে যোগ করলে আমাকে হয়ে যাবে, খেলা শেষ। কি যে একটা ফানি বিষয়, পুরা ধরা বিষয়, ঠিক না বলো? হ্যাঁ, চলে আসছে 26তম বিসিএস। অঙ্ক খালি ধুমায়া হবে, ধুমায়া। থ্যাংক ইউ ভেরি মাচ আজাদ, তোমার কমপ্লিমেন্ট ভালো লাগছে, কিন্তু আসলে না, বিষয়টা এমন না। আমার অনলাইন ক্লাস থেকে বাস্তব ক্লাস অনেক মজা, বাস্তবে আমাকে তোমার দেখলে ভালো লাগে। ম্যাথ পড়ে, ম্যাথ হবে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তবে এটা কোনটা? হাঁকাও হাঁকাও, ধুমায় হাঁকাও। এই 47 বেড়ালে দুটো ভাগে ভাগ করো, এটা 24 করো, এটা 23 করো। বড়টা চাইছে 24 অ্যান্সার, খেলাই শেষ। ওকে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করা যাতে বর্গের অঙ্ক 93, 93 কে এমন ভাবে ভাগ করো যেন যোগ করলে 47, 46 হয়। দেখো, বাস্তব ক্লাস কেমনে দূরে থাকি,
শোনো, ম্যাথকে মজা করে নিতে হয় আর মজা করে শিখাইতে হয়। আলোচনা করতে মজা করে, কঠিন করে মজা। আমার কাছে কোনো কঠিন, আমার প্রেজেন্টেশন কঠিন নাই, বুঝছো? ম্যাথ ভালো লাগে, ম্যাথ ভালো লাগে মজা করে। তোমাদের আমি বোরিং রেখে ম্যাথ শেখাতে চাচ্ছিলাম না। আসলে তোমাদের সাথে একটু তামসা করি, হ্যাঁ ম্যাথ করি। ভাজক ভাজক ভাজক, দেখো, এ ভাজক মানে উৎপাদক, মানে হচ্ছে গুণনীয়ক। ভাজক, উৎপাদক, গুণনীয়ক, ঠিক আছে, একই জিনিস। ইংলিশে বলে ডিভাইজার অর ফ্যাক্টর। ভাজক কাকে বলে? ভাজক যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। ভাজক কি? ভাজক হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যা দ্বারা ওই সংখ্যাকে, যা দ্বারা সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না, এই আর কি। সবাই কিন্তু মানসিক দক্ষতার বই কিনবা, প্রত্যেকেই। মানসিক দক্ষতার বই এটা কেনা অনেক জরুরি। প্রিলি এবং লিখিতের জন্য একটাই বই কিনো, আর সেকেন্ড কোনো বই কেনা দরকার নেই। আল্লাহ ভরসা। যেমন উদাহরণ না, যেমন ছয়, ছয়কে কি কি দিয়ে ভাগ যায়? এক দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, দুই দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, তিন দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, ছয় দিয়েও নিঃশেষে ভাগ করা যাবে। এরপরে 12, 12কে এক দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, দুই দিয়ে, তিন দিয়ে, চার দিয়ে, ছয় দিয়ে, 12 দিয়ে। প্রত্যেক সংখ্যা নিজেই নিজের একটা ভাজক। গুড। এই যেমন 6-এর ভাজক কয়টা? 6-এর ভাজক 4টা। 12-এর ভাজক কয়টা? 12-এর ভাজক 6টা। 6-এর ভাজক, 6-এর ভাজক 4টি, 12-এর ভাজক 6টি। তাহলে বলো 60-এর ভাজক কত? 120-এর ভাজক কত? 72-এর ভাজক কত? 210-এর ভাজক কত? 360-এর ভাজক কত? খবর হয়ে যাবে, তাই নাকি? সবার খবর হয়ে যাবে, খবর। কি খবর? এখন আমার বই আসলাম না। মানে এটা তো সোজা, এটা তো সোজা। যখন বড় বড় সংখ্যা হবে তখন আমরা কিভাবে, যখন বড় বড় সংখ্যা হবে তখন কি দিয়ে ভাগ করবো? আর একটু ভালো সংখ্যাটা করাই শেষ করি, গ্রহণ করি। তোমাদের আমি কষ্ট দিতে চাই না। আইকিউ ডাক্তার, বেসিক মানসিক দক্ষতা। চলো দেখি। তো ভাজক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, মনোযোগ সহকারে শোনো। ধরো 60, এই 60কে এইভাবে লেখো, মৌলিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করা। তোমাকে মূল কথাটা,
তো মূল কথাটাকে শুনো। মূল কথাটা হচ্ছে একটা যদি সংখ্যা হয় তাকে a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r এই ফরম্যাটে যাবে, যেখানে যেখানে a b c মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে একটা সংখ্যাকে a টু দি পাওয়ার p গুণন b টু দি পাওয়ার q গুণন c টু দি পাওয়ার r অর্থাৎ এই ফরম্যাটে লিখবা যেন a b c মৌলিক সংখ্যা হয়। তাহলে ভাজক সংখ্যা হবে, ভাজক সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে এই যে পাওয়ার গুলো আছে প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ দিবা, প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ, এইভাবে ভাজক সংখ্যা বের করতে হয়। মনোযোগ সহকারে দেখো, যেমন যদি বলে 60 60 60 এর ভাজক কত, 60 এর ভাজক কত হবে? 60 কে কিভাবে লিখবা? 5 12 60, 5 গুণন 3 4 12, 5 এর পাওয়ার 1, 4 এর 2 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 1। তাহলে ভাজক কি হবে? ভাজক, হ্যাঁ, ভাজক সংখ্যা হবে এই পাওয়ারের সাথে এক যোগ, এই পাওয়ারের সাথে এক যোগ, এই পাওয়ারের সাথে এক যোগ সমান 2 গুণন 3 গুণন 2 সমান 12টি। একজন 60 এর ভাজক বলছিল, একজন দেখো একজন বলছিল যে 60 এর ভাজক 6টি, তাহলে ভুল হয়েছে। 60 এর ভাজক কি কি দেখো, 60 এর ভাজক হচ্ছে 60 কে কি দিয়ে ভাগ যায়? 60 কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 8 দিয়ে, 6 দিয়ে, 10 দিয়ে, 12 দিয়ে, 15 দিয়ে, 20 দিয়ে, 30 দিয়ে, 60 দিয়ে করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন। এখন তুমি যখন বড় বড় সংখ্যা নেবে, তুমি যখন বড় বড় সংখ্যা নেবে, বড় বড় 160 নিচে তাতে 12টা আসছে, যদি 120টা তাহলে আরো বেশি আসবে। ঠিক এইভাবে 540 এর ভাজক কয়টা বলো? 540 এর ভাজক কয়টা? 540 এর ভাজক কয়টা? 540 এর ভাজক কয়টা? প্রথমে যেটা করবা সেটা হচ্ছে 540 এইভাবে লিখবা যে 54 গুণন 10 সমান 540, 6 9 54, 5 দুগুণে 10, 2 গুণন 3 3 এর বর্গ, 2 গুণন 5। এরপরে তাহলে কি হবে? 2 এর বর্গ গুণন 3 এর ঘন গুণন 5 এর পাওয়ার 1। তাহলে ভাজক সংখ্যা কি হবে? এই পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারের সাথে এক যোগ, ঘুমায় দাও। 3 গুণন 4 গুণন 2 সমান 24 পিস। আচ্ছা বলো, ভাজক বিষয়ে কোনো সমস্যা? বুঝে গেল? ভাজক 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 সংখ্যা বের করার কৌশল।
তাহলে লক্ষ্মী ছেলেমেয়ের মতো বলো, এর অ্যান্সার কি হবে? ভারতটা শেষ করি। বলো, নিম্নলিখিত সংখ্যার মধ্যে কোনটি ভাজক বিজোড়? ভাজক বিজোড় আর কি। কোনটার ভাজক কি হবে? ওকে, তুমি অবশ্যই জানো এটা হচ্ছে 2⁸, এটা হচ্ছে 2⁻10 মনে করি না, 8 না 9, 512। কি কি হ্যাঁ না, এটা 2⁹, এটা 2⁻10, এটা 2⁻11 এর মান। এখন তুই ভাবো যে কেমনে হলো? এটা হচ্ছে এটাকে 2⁻10 করলে এটা পাওয়া যায়, 2⁻11 করলে এটা হয়, 2⁻9 করলে এটা হয়। আর এই 48কে কিভাবে লিখবে? 48কে লেখা যাবে কিভাবে? 6 × 48, 6 × 48, 3 3 3 5 4। অভিষেক কেউ আছে? কেউ আছে অভিষেক? হ্যাঁ, কেউ নাই? হয় শেষ করছি। আমি থাকতাম, আমি পর্যন্ত এখন পর্যন্ত খাই নাই। ক্লাসে তাল উঠে তাল, শরীরে আমি এখানেই থাকি অনেক, ওই তাল দিয়ে আল্লাহ। তাহলে সঠিক উত্তর এই পাওয়ারের সাথে 1 যোগ 11টি। বারো এবং 96কে কয়টি সংখ্যা দেয় অঙ্ক আছে? 72 ভাজক। একজন বলছে 12 এবং 96কে কয়টি সংখ্যা দিয়ে বিভাজ্য, এটা কিভাবে করব? এই কোশ্চেনটা পুরোটা বলো, পুরোটা মানে সম্পূর্ণ প্রশ্ন বলো, তাহলেই হবে। 72 ভাজক কয়টা বলো? এই 72কে এভাবে লিখো, 6 12 72 নাকি 2 × 3, 4 × 3, এটা 2 স্কয়ার, 2 × 3 × 2 স্কয়ার × 3, এটা মিলে 2 কিউব, এটা মিলে 3 স্কয়ার। তাহলে ভাজক কটা হবে? 3 যোগ 1 1, 2 যোগ 1 4 × 3 সমান 12। তাহলে মোটামুটি ভাজক সংখ্যাও বুঝে গেছে। হ্যাঁ, এই তো শেষ করে দিব, নো টেনশন। নিচে কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক ভাজক আছে, সবচেয়ে বেশি ভাজক আছে? সাধারণত 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 জোড় সংখ্যা ভাজক বেশি হয়, জোড় সংখ্যার ভাজক বেশি হয়। আর যদি মনে করো যে তোমরা আলাদা আলাদা করে বের করবা, অসুবিধা নেই। 88 এটাকে কি করবে? হ্যাঁ, 4 না 8 × 11, 2 কিউব × 11। তাহলে ভাজক করা হবে, ভাজক হবে 3 যোগ 1, 1 যোগ 1, 4 × 2 = 8। আর অন্যগুলোতে 8টা পাওয়া না।
88 এর ভাজক বেশি হবে। হ্যাঁ, আর আমি জানি যে অনেকে এই অ্যান্সার পর্যন্ত মুখস্থ আছে। অনেকের অ্যান্সার পর্যন্ত মুখস্থ আছে। নিচের কোনটি 2 এবং 7 দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি জোড় হবে। সংখ্যাটি জোড় হবে, তাহলে এটাও নয়, এটাও নয়। 2 দ্বারা বিভাজ্য হলে জোড় হতে হবে। আর 362 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য অ্যান্সার নান অফ দিস। সহজে আছে, বিভাজ্যত নিয়মগুলো খুব যে কঠিন। হ্যাঁ, ওকে, তাহলে এটা করতে পারো। এটা করো, দেখি পারো নাকি। বত্রিশ এবং 64 ভাজক সংখ্যার পার্থক্য কত? ভেরি স্মার্ট প্রশ্ন। 32 2 টু দি পাওয়ার 5, তাহলে ভাজক হবে 6টি। আর 64 2 টু দি পাওয়ার 6, যে ভাজক হবে 7টি। পার্থক্য কত? 1টি। মানে 32 কে তো 2 টু দি পাওয়ার 5 দেখা যায়, তাহলে ভাজক পাওয়ার সাথে এক যোগ হয়। আর 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তাহলে ভাজকের সাথে পাওয়ারের সাথে এক যোগ হলে ভাজক। এই দুটোর ভাজকের পার্থক্য কত? 1। আচ্ছা, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমাকে পিডিএফ নিয়ে টেনশন করছো, আমি তোমার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শোনো, বিসিএস কনফিডেন্সে আমার লেখা দুটো বই আছে। একটা হচ্ছে এইটা, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত। তুমি এই বইটা অনেকে দেখছো এবং অনেকে কিনছো না। হ্যাঁ, এটা আমার লেখা বই, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত। এটা অবশ্যই কিনবা সকলে। এটা হচ্ছে আমার লেখা আইকিউ একটা বেসিক মানসিক দক্ষতা। ইনশাল্লাহ কালকেই যারা কেনা হয় কালকেই কিনে ফেলবে। আর যারা যারা সিলেটে আসো, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে আমি সিলেটে আসতেছি 29, 30, 31 3 দিন ক্লাস আছে সিলেটে। আমি ক্লাস শেষে এখনই দিয়ে দিচ্ছি। আর তোমাদের জন্য আমার আরেকটা ম্যাথের বই আসতেছে, এটা হচ্ছে ব্যাংক ম্যাথের। এটা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ বইটা মার্কেটে আসবে। ব্যাংক ম্যাথের জন্য আসবে, ইংরেজি এবং বাংলা 2 ভাষায় রচিত। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবা। আমি পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি, যতটুকু পাই এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট কনফিডেন্স ক্লাস ম্যাথ রিয়েল নাম্বার 1, এই বাংলা লেখা যায় রিয়েল নাম্বার অনলাইন। তাহলে পিডিএফ হতে থাক। আজকে ক্লাস কেমন লাগলো? আজকে তোমাদের কেমন লাগছে? যতটুকু আলোচনা করেছি, আলোচনা করলে তো অনেক করা যায়, ঠিক না? মানে বাংলাদেশে যত অঙ্ক আছে বাস্তব সংখ্যা সব করানো যাবে,
কিন্তু আমি যতটুকু বললাম বা যতটুকু আলোচনা করলাম তোমাদের কেমন লাগছে বলো? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো আসলে নামগুলো দেখতে পারি না। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নুরুল ইমরানের নাম উঠছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ইনশাল্লাহ তোমাদের ব্রাঞ্চে খুব দ্রুতই দেখা হবে। আমি ইনশাল্লাহ সব, আমার দেশের বাড়ি দিনাজপুরে। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, মাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দিনাজপুরে ঘোড়াঘাট থানায় বাসা, দিনাজপুর ঘোড়াঘাট থানায়। তোমরা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করবা কালকের মধ্যে। হ্যাঁ, আইকিউ ডাক্তার বেসিক মানসিক দক্ষতা। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। ও, আমি তোমাদের যে পিডিএফটা দেওয়ার চেষ্টা করি। ভাসি ভুল করা কন্যা লাগে মন চান করে।